করে ফেলতাম, বুঝলি? ভালোই হয়েছে আমি বাকি সবার মতো না, ওইসব ন্যাকামো আমার দ্বারা সম্ভব না। নিচের দিকে তাকিয়ে পিয়ার কথাগুলো শুনে গেল রোশনি। ওর কথার প্রেক্ষিতে কি বলা উচিত মাথায় এলো না ওর, তাই চুপ করেই রইল। তবে একটা জিনিস রোশনি নিজেও মানে, সেটা হলো অধীর চৌধুরীকে নিয়ে অনেক মেয়েই তার স্বপ্ন সাজায়। এমন শক্ত পার্সোনালিটি সম্পন্ন পুরুষকে কে না চায় তার জীবনসঙ্গী হিসেবে পেতে। অধীরকে নিচে নামতে দেখে দিদাম ছুটে এসে অধীরকে জড়িয়ে ধরলো। অধীর কোনো রকমে দিদামকে ছাড়িয়ে সাহিলের পাশে এসে দাঁড়ালো। তারপর সাহিল আর নাতাশা তাদের রিং এক্সচেঞ্জ করলো। সাথে সাথেই হাততালিতে ভরে গেল নিস্তব্ধ পরিবেশ। রাত তখন 8টা বাজে হয়তো। সবাই মিউজিকের তালে তালে নাচতে ব্যস্ত। রোশনি আর পিয়া এক কোনায় দাঁড়িয়ে আছে। এদিকে অধীরের চোখ রোশনিকে খুঁজে চলেছে। নিচে আসার পর থেকে এখনো পর্যন্ত রোশনিকে দেখেনি। অধীরের সামনে দুজন বিজনেস ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে। এমন সময় কেউ পিছন থেকে ডেকে উঠল অধীরকে। অধীর পেছনে ফিরতে দেখতে পেল সুন্দর করে মিষ্টি চেহারার একটা ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক প্রত্যাশিত কিছু পেয়ে গেছে। ছেলেটার এমন খুশি হওয়ার মতো কোনো কারণ খুঁজে পেল না অধীর। ডান হাতে ধরে থাকা ড্রিঙ্কস এর গ্লাসটা আরেকটু শক্ত করে ধরে গম্ভীর গলায় বলে উঠল, ইয়েস। সামনে দাঁড়ানো ছেলেটা আবারও তার সুন্দর হাসি দিয়ে বলে উঠল, হ্যালো স্যার, আই এম জয়। আই এম জয় আহসান। হ্যালো স্যার, আই এম জয় আহসান। আপনি আমায় চিনবেন না, তবে আপনাকে আমি খুব ভালো করে চিনি। আপনার সমস্ত ইন্টারভিউ, ম্যাগাজিন আমি দেখেছি। আপনি আমার আদর্শ স্যার। আপনার সবকিছু আমি ফলো করি। অনেক চেষ্টা করেও আপনার সাথে দেখা করা উঠতে পারিনি। এট লাস্ট আজ আপনার সাথে সামনাসামনি দেখা হলো। বলতে গেলে আই এম বিগ ফ্যান অফ ইউর। জয়ের কথা শুনে খুব একটা হেলদোল দেখা গেল না অধীরের মধ্যে। জয়ের সাথে টুকটাক কথা বলে চলে গেল অধীর। এদিকে অধীরের এমন একরোখা অ্যাটিটিউড আর ড্যাম কেয়ার ভাবের জন্য অধীরকে এত ভালো লাগে জয়ের। জয় মুচকে এসে সামনে এগুতে দেখলো রোশনি আর পিয়া এক কোনায় দাঁড়িয়ে আছে। জয় কিছুটা অবাক হয়ে ওদের দিকে এগিয়ে গেল। তোমরা এখানে? কারো কথায় ওরা সামনে তাকালো। সামনে জয়কে দেখে দুজনে প্রচন্ড অবাক হলো। পিয়া হেসে বলে উঠল, আমরা তো এখানে ওয়েডিং প্ল্যানিং এর জন্য এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? পিয়ার কথায় রোশনির দিকে তাকালো জয়। তোমরা যে সাহিল চৌধুরীর এঙ্গেজমেন্ট প্ল্যানিং এর কাজ করছো বলনি তো? সে যাই হোক, তোমাদের এখানে দেখে ভীষণ ভালো লাগছে। অনেকদিন হলো দেখাও হয় না। রোশনি সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, তুমি এখানে কিভাবে? জয় হেসে বলে উঠল, শিয়াব স্যারের সাথে এসেছি। উনি অদিত স্যারের পরিচিত, সেই হিসাবে উনি ইনভাইটেড। আর আমি যেহেতু স্যারের অ্যাসিস্ট্যান্ট, সো আমাকেও আসতে হলো। আর এখন মনে হচ্ছে এসে বালি হয়েছে। না আসলে এমন সুন্দরী দুটো পরি দেখা মিস হয়ে যেত। বাই দ্য ওয়ে পিয়া, তোমার ওই সাজে দারুণ দেখাচ্ছে। মাঝে মাঝে তো মেয়েদের মধ্যে পোশাক পরতে পারো। পিয়া জয়কে ধাক্কা দিয়ে জয়ের কানে কানে বলে উঠল, আমার কথা বাদ দাও, তোমার জিনিসের দিকে নজর দাও, নয়তো অন্য কারো নজরে এসে পড়বে তোমার প্রপার্টিতে। তখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে অরিজিতের হার্ট ব্রোকেন গান শুনে বাকি জীবন কাটাতে হবে। ওদের এমন ফিসফিসানি কথা শুনে রোশনি ভ্রু কুচকে নাক ফুলিয়ে দাঁড়িয়ে রইল। রোশনির এমন মুখ দেখে হাসিতে ফেটে পড়ল জয় আর পিয়া। এক পর্যায়ে রোশনিও তাল মেলালো ওদের সাথে। এদিকে দূর থেকে অধীর ওদের কার্যকলাপ লক্ষ্য করছে। প্রথমে রোশনিকে এমন সাজে দেখে চোখ ফেরাতে না পারলেও এখন অন্য কারণে ওদের থেকে চোখ ফেরাতে পারছে না। জয়ের সাথে এমন হাসাহাসি করে কথা বলাটা ঠিক ভালো লাগলো না অধীরের কাছে। তবে এটুকু বুঝতে পেরেছে জয় ওদের পরিচিত। অধীর ড্রিঙ্কস এর গ্লাসে চুমুক দিতে আদি মাইক হাতে অ্যানাউন্স করে উঠল, এখন কাপল ডান্স হবে। সাথে সাথেই সব লাইট অফ হয়ে রোমান্টিক সফট লাইট জ্বলে উঠল। দিদাম এসে অধীরকে টেনে নিয়ে গেল ডান্স ফ্লোরে। এদিকে আদি এসে পিয়া, জয় আর রোশনিকেও জোর করে নিয়ে গেল। সাউন্ড বক্সে তখন আজ জানে কি জিদ না কারো গানটা বাজছে। এমন রোমান্টিক পরিবেশে গানটা বেশ ভালো মানিয়েছে। সবাই কাপল ড্যান্সে বিভোর। নাচার মাঝে একসময় ছেলেরা মেয়েদের ঘুরিয়ে ঘুরিয়ে পার্টনার চেঞ্জ করছে। সফট লাইটের আলোয় খুব একটা বোঝা যাচ্ছে না কে কার সাথে দাঁড়িয়ে নাচছে। রোশনি ঘুরতে ঘুরতে এসে অধীরের কাছে গিয়ে পড়ে। সাথে সাথে অধীর শক্ত হাতে রোশনির কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নাচতে থাকে। এদিকে রোশনি বুঝতে পারছে না সে কার সাথে আছে, তবে লোকটার ছোঁয়াতে যে কিছু একটা আছে সেটা খুব করে বুঝতে পারছে ও। অধীরের হাত রোশনির খোলা পেটে পড়তে এক দফা কেঁপে উঠল রোশনি। লোকটা থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করেও লাভ বিশেষ হলো না। অধীরের শক্ত পুরুষালী হাতটা আরো শক্ত করে চেপে ধরল কোমর। রোশনিকে ঘুরিয়ে শক্ত করে মিশিয়ে নিল নিজের সাথে। রোশনির পিঠ গিয়ে ঠেকলো অধীরের প্রশস্ত বুকের সাথে। রোশনির হাত দুটো সামনের দিকে এসে পেট বরাবর চেপে ধরল। এই এসি যুক্ত ঠান্ডা পরিবেশেও কুলকুল করে ঘামতে শুরু করলো। লোকটাকে সেটাও বুঝতে পারছে না, আর ও যে চিৎকার করবে সেটাও পারছে না, কারণ এমন হাই সোসাইটিতে এই ধরনের ক্লোজ কাপল ডান্স অনেকটাই কমন একটা বিষয়।
আর সবচেয়ে বড় কথা হলো এটা অধীর চৌধুরীর বাড়ি। এখন যদিও চিৎকার করে তাহলে সাথে সাথে একটা বিশ্রী ব্যাপার ঘটে যাবে। আর এখানে সিন ক্রিয়েট তৈরি হলে অধীর চৌধুরী ওকে কিছুতেই ছেড়ে কথা বলবে না। অধীর রোশনির চুল থেকে কাঠিটা খুলে ফেলতে লম্বা ঢেউ খেলানো চুলগুলো ছড়িয়ে পড়লো পিঠের উপর। অধীর রোশনির পিঠ থেকে আলতো হাতে চুলগুলো সরাতে গিয়ে রোশনির খোলা পিঠে হাতের ছোঁয়া লাগলো। মুহূর্তেই শরীর জুড়ে বয়ে গেল ঠান্ডা হাওয়ার স্রোত। মৃদু বাতাসে যখন কিছু চুল এসে অধীরের চোখে মুখে আছড়ে পড়তে লাগলো তখনই যেন অধীরের পৃথিবী থমকে গেল। এই মেয়ের মাঝে কি আছে অধীর জানে না, তবে কিছু একটা যে আছে সে ব্যাপারেও নিশ্চিত। আর সেটা সাধারণের মাঝেও অসাধারণ কিছু, যা অধীর চৌধুরীর মতো শক্ত মনের মানুষকে নাড়িয়ে দিতে পারে। অধীরের ঘন ঘন পড়া গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তেই থমকে দাঁড়ালো রোশনি। লোকটার হাত ক্রমেই রোশনির পেটকে গভীরভাবে ছুঁয়ে চলেছে। এতক্ষণ দাঁতে দাঁত চেপে সহ্য করলো, এখন আর সহ্য হচ্ছে না ওর। কোন রকম সিন ক্রিয়েট ছাড়া ঠান্ডা মাথায় লোকটা থেকে ছাড়া পাওয়ার উপায় ভাবতে লাগলো রোশনি। 1 মিনিটের মাথায় উপায়ও পেয়ে গেল। পায়ে ওর হিল পড়া, পেন্সিল হিল না হলেও এটা দিয়ে আঘাত করলে বেশ লাগবে লোকটার। যেই ভাবা সেই কাজ। রোশনি ডান পা দিয়ে অধীরের পায়ের উপর জোরে পাড়া দিল। সাথে সাথে অধীর মৃদু আওয়াজ করে উঠল। লোকটার আওয়াজ শুনে বাঁকা হাসলো রোশনি। তার আইডিয়া কাজে দিয়েছে ভেবেই ভীষণ আনন্দ লাগছে মনে। রোশনি আবারও জোরে পাড়া দিয়ে যায় অধীরের পায়ে। অধীর এবার রোশনিকে পেছন থেকে শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। দাঁতে দাঁত চেপে আস্তে করে বলে ওঠে, What the hell is this? পায়ে পাড়া দিচ্ছ কেন বারবার? কণ্ঠটা পরিচিত লাগলো রোশনির কাছে। মস্তিষ্কে আরেকটু কিছুটা চাপ দিতেই বুঝতে পারলো এটা অধীর। আপনি, তার মানে আপনি ছিলেন এটা? কেন, অন্য কারো থাকার কথা ছিল? এই চিন্তাটা ভুল করেও মাথাতে এনো না। অধীরের কথায় কপাল কুঁচকে গেল রোশনির। লোকটা কিছুটা খ্যাপাটে, সেই সাথে কিছুটা অদ্ভুত। ছাড়ুন আমাকে, যেতে দিন আমায়। রোশনির কথায় অধীর জোরে ওকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। আচমকা এমন হয় রোশনি অধীরের বুকের কাছটা খামচে ধরল। অধীর মাথাটা নিচু করে রোশনির কানের কাছে মুখ নিয়ে ধীর গলায় বলে উঠল, ছেলেটা কে ছিল? কোন ছেলে? একদম ড্রামা করবা না। তুমি ভালো করেই জানো আমি কোন ছেলের কথা বলছি। আশ্চর্য, আমি কি করে জানবো আপনি কোন ছেলের কথা বলছেন? জয়ের কথা বলছি। রোশনি অবাক হয়ে প্রশ্ন করলো, জয়কে আপনি চেনেন? মানে জয়কে আপনি কিভাবে চেনেন? অধীর দাঁতে দাঁত চেপে বলে উঠল, সেটা ইম্পর্টেন্ট নয়। ওই ছেলেটা তোমার কি হয় সেটা বলো। রোশনি মুখ কুচকে বলল, বন্ধু 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 হয় আমার। কেমন বন্ধু? জাস্ট ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড? রোশনি এবার চরম বিরক্ত। লোকটা যে আস্ত একটা খাট আসা এতদিনে সেটাও বুঝে গেছে। মানে কি, আপনি ওকে নিয়ে কেন পড়লেন? আর ও আমার জাস্ট ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড, তাছাড়া আপনি কি করবেন? হ্যাঁ, ছাড়ুন আমায়, যেতে দিন। আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তুমি যেতে পারবে না। রোশনি নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল, মগের মুল্লুক নাকি, জোর করে আটকে রাখবেন নাকি? অধীর চাপা স্বরে বলে উঠল, মনে করো সেটাই। বলো কে হয় ও তোমার? এদিকে পিয়া আর আদি ডান্স করছে, তবে কেউ কাউকে খেয়াল করেনি। আদির এক হাত পিয়ার কোমরে, আরেক হাত পিয়ার হাতে। নাচতে নাচতে পিয়া আদিকে জয় মনে করে বলে উঠল, জানো জয়, এখানে একটা সাদা বিলাই আছে। দেখতে সাদা হইলে কি হবে, বেটা আস্ত একটা খাটাস। দেখতে নিষ্পাপ হইলে ভেতরে ভেতরে আস্ত বদমাইশ। সারাদিন ম্যাও ম্যাও করে মাথা খারাপ করে দেয়। আর আজ তো ওর চুড়েল গার্লফ্রেন্ড আর ও আমায় ইরিটেট করে ছেড়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আজকের পর থেকে যেন ওই সাদা খবিশটাকে আর দেখতে না হয়। আর অবশ্যই ওই ওই নেকা চুড়েলের সাথেও। দুটোই ডিসকাস্টিং ইয়ার। পিয়ার কথায় আদি ওকে চিনে ফেলে সরাতে গিয়েও সরায়নি ওর বাকি কথাগুলো শোনার জন্য। এই বদমাইশ মেয়ে যে তাকে নিয়ে এসব ভাবে সেটা ভাবতেও পারেনি আদি। পিয়া আদিকে একটা গুতা দিয়ে বলে ওঠে, আরে ইয়ার, কিছু বলছো না কেন জয়? অন্যদিকে সাহিল আর নাতাশাও মৃদু দুলে দুলে নাচছে। সাহিলের বুকে মাথা রেখে সাহিলের হার্টবিটের আওয়াজ শুনছে। এরই মধ্যে গান বন্ধ হয়ে গেল আর সব লাইটসও জ্বলে উঠল। লাইট জ্বলতে অধীর রোশনিকে ছেড়ে দাঁড়ালো। সাহিল আর নাতাশাও দুজন দুজনকে ছেড়ে দূরে দাঁড়ালো। এদিকে পিয়া পাশে তাকাতেই দেখে জয় আর রিয়া দাঁড়িয়ে আছে। তার মানে জয় রিয়ার সাথে ছিল, তাহলে ও কার সাথে আছে? আর কাকেই বা জয় মনে করে এতক্ষণ আদির গোষ্ঠী উদ্ধার করেছে? পিয়া জিহবা দিয়ে ঠোঁট ভিজে উপরের দিকে তাকাতে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। আদি চোখ কটমট করে ওর দিকেই তাকিয়ে আছে। পিয়া একটা ব্যাককল হাসি দিয়ে ছিটকে সরে দাঁড়ালো। এদিকে দিদাম দেখলো সে একটা হ্যাংলা পাতলা ছেলের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটা এখনো তার কোমর জড়িয়ে রেখেছে। দিদাম ভেবেছিল হয়তো অধীরের সাথেই নাচছে, তাই কত ক্লোজ হয়ে নেচেছে ও। সামনে দাঁড়ানো ছেলেটাকে দূরে সরিয়ে চোখ মুখ ফুলিয়ে অধীরের পাশে গিয়ে দাঁড়ালো। একটা বাজতে মাত্র 2 মিনিট বাকি।
রোশনি দেয়াল ঘড়িতে চোখ বুলে দ্রুত আনোয়ারা চৌধুরীর রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে 12টার আগেই সবাই বিদায় নিয়েছে। পিয়াকেও তার কোনো এক কাজিন এসে নিয়ে গেছে। পিয়ার বাবা নাকি হঠাৎ প্রেশার ফল করে অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে সব কাজ গুছাতে গিয়ে এতটা সময় লেগে গেল রোশনির। জয় অবশ্য বলেছিল সে অপেক্ষা করবে, কাজ শেষ হলে না হয় ওকে নিয়ে একেবারেই যাবে, কিন্তু কাল ওর অফিস থাকায় রোশনি ওকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছে। রোশনি দরজায় নক করতে আনোয়ারা চৌধুরী রোশনিকে ভেতরে আসতে বললেন। বিছানায় সাহিল বসে আছে আর তার সামনে দাদি বসে আছে। সাহিলকে দেখে মৃদু হাসলো রোশনি, বিনিময়ে সাহিলও মুচকি হাসলো। রোশনিকে দেখে দাদিজান বলে উঠলেন, কিছু বলবি? ও, ভালো কথা মনে হয়েছে, ব্যস্ততায় আমি খেয়ালই করিনি। খেয়েছিস তুই? জি দাদি, খেয়েছি। দাদি, বলছিলাম যে এবার আবার যেতে হবে। আয়াস একা আছে বাড়িতে। তোর চাচি নেই বাড়িতে? কোথায় গেছেন উনি? না, উনিও বাড়িতেই আছে, তবু। তখনই আনোয়ারা চৌধুরী বলে উঠলেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। উনি যেহেতু আছেন তাহলে আজ তুই থেকেই যা। রোশনি ব্যস্ত হয়ে বলে উঠল, না দাদি, সেটা কি করে হয়? আর থেকেই বা কি করব? আমি চলে যেতে পারবো, আর এমনিতেও কাল তো আবার আসতে হবে। সেজন্যই তো বলছি, কাল যখন আসতেই হবে তখন আজ রাতটুকু থেকেই যা। রোশনি কিছু বলবে তার আগেই সাহিল বলে উঠল, দাদি ঠিকই বলেছে রোশনি, আজকের রাতটা থেকেই যাও তুমি। আর এমনিতেও সব ড্রাইভারগুলো হয়তো ঘুমিয়ে গেছে, ওদের কি আর ডেকে তোলা ঠিক হবে বলো? আর আদি, তাকে ঘুম থেকে তুলতে গেলে এখন রীতিমতো ছোটখাটো একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। আর আমরাও ভীষণ ক্লান্ত লাগছে এখন। এই অবস্থায় ড্রাইভ করাটা উচিত হবে না। তোমাকে একা যেতে দিতেও পারি না। এখন বলো, একটা রাত কি এখানে থাকা যায় না? সাহিলের কথায় মৃদু হাসলো রোশনি, না করার মতো শব্দ খুঁজে পেল না। সাহিলের মধ্যে অদ্ভুত রকমের ভাই ভাই গন্ধ পায় রোশনি। চোখে মুখে সে কি মায়া! এমন একটা মায়া ভরা বড় ভাই যদিও থাকতো বেশ হতো তবে, অথবা নাতাশার মতো একটা বড় বোন। তখনই আয়েশের কথা মাথায় এলো। পিচ্ছি হলে কি হবে, বড় ভাইয়ের মতোই আচরণ তার। চাচির থেকে কিভাবে বাঁচায় ওকে? তখন সত্যি মনে হয় আয়েশের বড় ভাই। রোশনি গেস্ট রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। ব্যাগ থেকে ফোন বের করে আয়াসকে ফোন দিতে গিয়েও দিল না। ঘুমিয়ে পড়েছে হয়তো, এখন ফোন দেওয়া উচিত হবে না। রোশনি লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে মুহূর্তেই চোখ জুড়ে নেমে এলো ঘুমের পরিরা। এদিকে অধীরের হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। মিনিট পাঁচেক বিছানায় গড়াগড়ি করেও চোখে ঘুম ধরা দিল না। দেয়াল ঘড়িতে তখন ঠিক 2টা 20 বাজে। অধীর বিরক্তি নিয়ে উঠে বসলো। পাশে থাকা সাইড টেবিল থেকে গ্লাস হাতে নিতেই দেখলো ওয়াটার বোতলে পানি নেই। বিরক্তিতে কুঁচকে গেল কপাল। সবকিছুতে কেমন বিরক্ত লাগছে। অধীর কুচকানো কপাল নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। কিচেনে এসে পানি খেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো একটা মেয়ে খোলা চুলে সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছে। ড্রয়িং রুম জুড়ে তখন সফট লাইটের আবছা আলো বিরাজ করছে। অধীর আরো একটু খেয়াল করতে বুঝলো মেয়েটা রোশনি। অধীর নিজেই নিজেকে প্রশ্ন করে উঠলো, তবে কি রোশনি বাড়ি যায়নি? আর এত রাতে মেয়েটা এভাবেই যাচ্ছেটা কোথায়? অধীর ধীর গলায় রোশনিকে ডেকে উঠলো, কিন্তু রোশনি যেন শুনতেই পেল না। এমন ভাব করে আগের মতোই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। অধীর আবারও কয়েকবার ডাকলো ওকে, কিন্তু রোশনি ফিরেও তাকালো না। অধীরের ভ্রুজোড়া এবার কুঁচকে গেল। অধীর দ্রুত পা ফেলে রোশনির সামনে গিয়ে দাঁড়ালো। সাথে সাথেই থমকে দাঁড়ালো রোশনি। অধীর ভ্রুজোড়া কুঁচকে রেখেই প্রশ্ন করলো, সমস্যা কি তোমার? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আর এইভাবে কোথায় যাচ্ছ এখন? অধীরের কথাতেও খুব একটা হেলদোল দেখা গেল না রোশনির মাঝে। সে আগের মতোই চোখ জোড়ায় স্থির করে দাঁড়িয়ে আছে। রোশনির এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হলো অধীর। কিছুক্ষণ গভীর দৃষ্টিতে খেয়াল করতেই বুঝতে পারলো রোশনি ঘুমের ঘরে আছে। তার মানে মেয়েটা ঘুমের মধ্যে হাঁটে। অধীর একটা দীর্ঘশ্বাস ফেলে রোশনিকে কোলে তুলে নিল। রোশনিও ঘুমের ঘরে অধীরের গলা দুহাতে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। মুহূর্তে অধীরের সবকিছু থমকে গেল। এই মুহূর্তে কেন জানে না নিজেকে সব থেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে। ইচ্ছে করছে সময়টাকে এখানেই আটকে দিতে। কিছুক্ষণ আগে সে বিরক্তিকর ভাবটা আর নেই। সবকিছু এখন ভালো লাগছে। অধীর চোখ নামিয়ে একবার রোশনির মুখের দিকে তাকালো। রোশনি তখন ঘুমিয়ে পড়েছে। অধীর কিছুক্ষণ রোশনির মুখের দিকে তাকিয়ে এর থেকে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। এরপর খুব সাবধানে বিছানায় শুইয়ে দিল। বিছানার পাশে টুল টেনে বসে তাকিয়ে রইল রোশনির ঘুমন্ত মুখটার দিকে। এত কেন ভালো লাগে এই মুখটার দিকে তাকিয়ে থাকতে? ওর ওই টানা টানা কাজল কালো চোখে যে নিজের ধ্বংস দেখতে পায় অধীর। অধীর ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আলতো হাতে মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো সরিয়ে দেয়। তখনই রোশনি ঠোঁট নড়ে ওঠে। ঘুমের মাঝে মেয়েটা কিছু বলছে। অধীর কান খাড়া করতেই শুনতে পায় রোশনি অস্পষ্টভাবে বলছে, আপনি খুব খারাপ মিস্টার চৌধুরী, নিজেকে টিচমার খান মনে করে। রোশনির বলা কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটল অধীরের।
মেয়েটা যে শুধু ঘুমের ঘরে হাঁটে তা না, ঘুমের মাঝে কথাও বলে। অধীর একটু ঝুঁকে স্লো ভয়েসে বলে ওঠে, তোমার খুব লেগেছিল না? বেশি লেগেছিল? রোশনি ঘুমের মাঝে ঠোঁট উল্টে হুম বলে। রোশনির এমন মুখ করা দেখে পেট ফেটে হাসি পাচ্ছে অধীরের। কেমন ছোট্ট একটা কিউট বাচ্চার মতো লাগছে এই মুহূর্তে, আবার কথার উত্তরও দিচ্ছে। মানুষ যে ঘুমের মাঝে এসব করতে পারে তা একে না দেখলে বুঝতো না অধীর। অধীর ডান হাত তুলে রোশনির গালে স্লাইড করতে করতে বলে উঠলো, আচ্ছা সরি, আমি সেদিন তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। তোমার যদি সেদিন কিছু হয়ে যেত তাহলে কি হতো ভেবেছো? এত রাতে একা কেউ বাইরে যায় তিলক্ষণ না? সেজন্যই তো মেরেছি। রেগে আছো আমার উপর? রোশনি ঠোঁট ফুলিয়ে হুম বলল। অধীর দুঃখী দুঃখী মুখ করে বলে উঠলো, এখন কি করতে হবে আমায় তোমার রাগ ভাঙানোর জন্য? তুমি যা বলবে তাই করব, বলো। রোশনি আর কিছু বলল না, হয়তো পুরোপুরি ঘুমিয়ে গেছে। অধীর মুচকি হেসে রোশনির চুলে হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে যেন কোনো এক ঘোরে চলে গেল। রোশনির থুতনিতে থাকা গাঢ় লালচে তিলটার দিকে নজর যেতে নেশা লেগে গেল। আঙ্গুল দিয়ে তিলটাকে গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো। খানিক বাদে অদ্ভুত এক কাণ্ড করে ফেললো। মাথাটা ঝুঁকিয়ে থুতনিতে থাকা তিলটার উপর গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। নিজের কাজে নিজেই স্তব্ধ হয়ে গেল অধীর। কি করলো সে ভেবে নিজের উপরে ঘৃণা তৈরি হলো। একটা মেয়ের ঘুমের সুযোগ নিয়ে তাকে স্পর্শ করার মতো জঘন্য কাজ করাটা কোনোভাবেই অধীর চৌধুরীর সাথে যায় না। অধীর চোখ বুজে একটা লম্বা শ্বাস নিল। রোশনির দিকে না তাকিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। রুমে এসে সিগারেটের প্যাকেট হাতে চলে গেল বেলকনিতে। একটার পর একটা সিগারেট ফুঁকতে লাগলো। বাকি রাত হয়তো নির্ঘুমই কাটবে এবার। এদিকে সকালে কারো মিষ্টি ডাকে চোখ মেলে তাকালো রোশনি। চোখ খুলতেই দেখলো নাতাশা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। নাতাশাকে দেখেই তাড়াতাড়ি করে উঠে বসলো। কাল অনেক রাত করে ঘুমিয়েছে বলে সকালে ঘুম ভাঙেনি রোশনি। এমনিতেও সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে ওর, কিন্তু আজকেও ঘুম থেকে দেরি করে উঠলো। এরা কি ভাববে কে জানে। রোশনি অসহায় মুখ করে বলে উঠলো, দেরি হয়ে গেল না তো? দেরি হয়ে গেল উঠতে। আসলে বুঝতেই পারিনি কখন ভোর হয়ে গেছে, কয়টা বাজে। রোশনির কথায় পিক করে হেসে ফেললো নাতাশা। রোশনিকে ভীষণ কিউট লাগে ওর। নাতাশা একগাল হেসে রোশনির গালে হাত রেখে বলে উঠলো, ইটস ওকে গুড়িয়া, আর এমনিতেও বেশি বেলা হয়নি, মাত্র 8টা বাজে। এবার উঠে ফ্রেশ হয়ে নাও, জলদি নাস্তা করতে হবে। তুমি তো দেখি সেই ভারী ড্রেস পরেই ঘুমিয়েছো, যাও চেঞ্জ করে নাও তাড়াতাড়ি। রোশনি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নাতাশাও রুম থেকে বেরিয়ে গেল। রোশনি নিজের ড্রেস পরে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ডাইনিং এ আসতেই দেখলো সবাই টেবিলে বসে গেছে। রোশনিকে দেখেই নাতাশা এগিয়ে গিয়ে রোশনিকে চেয়ার টেনে বসালো। আদি মুচকি এসে রোশনিকে গুড মর্নিং জানালো। রোশনিও হেসে উত্তর দিল। এরপর সবাই খাওয়ায় মনোযোগ দিল। রোশনির ঠিক সামনের চেয়ারটাতে অধীর বসেছে। রোশনি খাবার মুখে দিয়ে আর চোখে একবার অধীরের দিকে তাকালো। অধীর এক মনে খাবার খেয়ে চলেছে, যেন পৃথিবীতে এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মনোযোগ দিয়ে না খেলে যে কোনো সময় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। রোশনি নিজেও খাবারে মনোযোগ দিল। অধীর একবারের জন্য রোশনির দিকে তাকাচ্ছে না। মেয়েটাকে ইগনোর করতে হবে। কোনো মেয়ের মায়ে সে জড়াতে চায় না। ভালোবাসা, বিয়ে সবকিছুর কাছে একটা ডিল মাত্র, এর থেকে বেশি কিছু নয়। অধীরের খাওয়ার মাঝে সাহিল বলে উঠল, কিরে, তোর চোখ এমন লাল দেখাচ্ছে কেন? রাতে কি ঠিক মতন ঘুম হয়নি? সাহিলের কথায় সবার দৃষ্টি এখন অধীরের দিকে। তবে এতে অধীরের কোনো হেলদোল নেই। সে এক মনে খেয়েই চলেছে। কোন রকম খাবার শেষ করে উঠে দাঁড়িয়ে বলে উঠল, তেমন কিছু না, কাজের প্রেশার বেশি তাই রাত জেগে কাজ করাই এমন দেখাচ্ছে। আই এম ফাইন। ছোট মা, ছোট বাবা চলে গেছে অফিসে। মিসেস রুমা খাবার মুখে দিয়ে বলে উঠলেন, ও তো সেই কখন বেরিয়ে গেছে। আজ নাকি ইম্পর্টেন্ট মিটিং আছে ক্লায়েন্টদের সাথে। আমাকে তো বলে গেল তোকে আর সাহিলকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। অধীর আর কিছু না বলে অফিসে যাওয়ার জন্য পা বাড়াতেই দিদাম বলে উঠল, অধীর বেবি, ওয়েট, আমারও তো যেতে হবে, একটু ওয়েট করো, আমি খাবারটা একটু শেষ করে নিই। দিদামের কথায় হাতে থাকা ঘড়িতে চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলে উঠল, আই এম অলরেডি লেট দিদাম, তুমি সাহিলদের সাথে চলে এসো। দিদাম মুখ ছোট করে বলে উঠল, ওকে। এরপর সাহিল, নাতাশা, দিদামও খাবার শেষ করে চলে গেল অফিসে। রিয়াও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যে যার মতো খেয়ে উঠে গেল। আনোয়ারা চৌধুরী রোশনিকে ড্রয়িং রুমে আসতে বলে চলে গেলেন। রোশনিও ওনার পিছু পিছু হাঁটা দিল। আনোয়ারা চৌধুরী সোফায় বসতে আদিল গিয়ে সোফার হাতলের উপর বসে ওনার কাঁধের উপর হাত রাখলো। মিসেস আনোয়ারা চৌধুরী রোশনির হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলে উঠলেন, এতে টাকা আছে, পেয়ারটা আমি ওকে পাঠিয়ে দিয়েছি, বাকি টাকাগুলো আমি জামাল সাহেবের কাছে দিয়ে দিয়েছি। আর ওনাকে এটাও বলে দিয়েছি যে তুই আর পিয়া যতদিন
অধীর আর সাহিলের বিয়ে না হচ্ছে ততদিন আমাদের এখানেই কাজ করবি, তার জন্য ওনাকে পেমেন্টও করা হবে। রোশনি আমতা আমতা করে বলে উঠল, কিন্তু দাদি, ওনাদের বিয়ের তো এখনো অনেক দেরি। অতদিন আমরা এখানে কি করব? সে কিছু একটা করার মতো নিশ্চয়ই পেয়ে যাবে। মেজনাথ বাবু বলে গেছে তোদের যেন তাদের বিয়ে অবধি যেতে দেওয়া না হয়। বেলা 12টার দিকে বাড়ি ফিরতে চাচি এসে চোখ মুখ রাঙিয়ে সামনে দাঁড়ালো। রোশনি জানে সারা রাত বাড়ি না ফেরার জন্য তাকে এখন 1000টা তেতো কথা শুনতে হবে। রোশনি যে সারা রাত বাড়ির বাইরে ছিল এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। এই অজুহাতে রোশনিকে কথা শোনাতে পারবে, এটাই ওনার মূল উদ্দেশ্য। চাচির কঠিন কঠিন কথাগুলো এখন অনেকটাই সয়ে গেছে রোশনি, কিন্তু বাবা মাকে নিয়ে কথা বলে সেটা সহ্য করতে পারে না ও। আর এই মুহূর্তে নিজের বাবা মাকে নিয়ে কোনো রকম খারাপ কথা শুনতে ইচ্ছা করছে না রোশনির। চাচি কিছু বলার আগে রোশনি ব্যাগ থেকে 5000 টাকা বের করে চাচির হাতে ধরিয়ে দিল। টাকাগুলো পেয়ে আর কিছু বললেন না উনি। টাকা হাতে পেতে ওনার চোখ মুখ চিকচিক করে উঠল। খুব অদ্ভুত, তাই না? আজ যদি ওনার জায়গায় রোশনির মা থাকতো তাহলে পুরো ব্যাপারটাই অন্যরকম হতো। সারা রাত মেয়ে বাড়ি না ফেরায় হয়তো কেটে কেটে অস্থির হয়ে যেত, কিন্তু আজ এমন কিছুই ঘটলো না। রোশনি গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে পা বাড়ালো। আয়াস তখন পড়ার টেবিলে বসে কিছু লিখছে। মুখটা বেশ গম্ভীর দেখাচ্ছে। বাবু যে ভীষণ রেগে আছে তা বেশ বোঝা যাচ্ছে। রোশনি মুচকি হেসে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে আয়াসের পাশে গিয়ে দাঁড়ালো। আয়াস আগের মতোই লিখতে ব্যস্ত। রোশনি বাঁকা চোখে একবার তাকিয়ে বলে উঠল, কি করছিস নকুল? আর আজ স্কুলে যাসনি? আয়াস কথার উত্তর দিল না, একবার ফিরেও দেখলো না। রোশনি মুখ ফুলিয়ে বলে উঠল, কথা বলবি না আমার সাথে? আয়াস ওর দিকে না তাকিয়ে বলে উঠল, স্কুলে যেতে ইচ্ছে করেনি, আর আমি হোমওয়ার্ক করছি, ডিস্টার্ব করো না বাড়ি। আয়াসের কথায় রোশনি মুচকি হাসলো। চেয়ার থেকে আয়াসকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে বসালো। আয়াসের মুখ ফুলিয়ে নিচের দিকে চেয়ে আছে। রোশনি আয়াসের হাত ধরে নরম স্বরে বলে উঠল, কথা বলবি না আমার সাথে? আচ্ছা সরি, কি করব বল, কাজ তো করতেই হবে না? তোর গলার অপারেশন করতে হবে তো নকুল। তাই বলে তুমি রাতেও বাড়ি ফিরবে না? লাগবে না এত টাকা, দরকার নেই অপারেশনের, আমি এভাবেই ঠিক আছি। কিন্তু তুমি আমার সাথে না থাকলে আমার ভালো লাগে না বাড়ি। কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে কেঁদে উঠলো আয়াস। রোশনি আয়াসকে বুকে জড়িয়ে ধরে আস্তে করে বলে উঠল, কিন্তু আমার যে ভালো লাগে না যখন কেউ তোকে নিয়ে মজা করে। একটু কষ্ট কর শোনা, একদিন সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আয়াস তো বউ ফুপিয়ে যাচ্ছে। রোশনি এবার মজা করে বলে উঠল, ছি, তুই ছেলে হয়ে এমন ভ্যা ভ্যা করে কাঁদছিস? তোর গার্লফ্রেন্ড শুনলে তো আজই ব্রেকআপ করতে চাইবে। নতুন গার্লফ্রেন্ড জোগাড় করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এমনিতেই তোর সামনের একটা দাঁত পড়ে গেছে, ভাগ্য ভালো যে তাও ব্রেকআপ চাইনি। তবে এবার আর মনে হয় তোর ব্রেকআপটা আটকানো গেল না। এমন সুইচ কাঁদুনে বিএফ কেউ রাখে? রোশনির কথায় চোখে পানি নিয়ে ফিক করে হেসে ফেললো আয়াস। আয়াসকে হাসতে দেখে রোশনিও মুচকি হেসে ওর চোখের পানি মুছে দিল। এরপর ব্যাগ থেকে একটা ডেরি মিল্কের প্যাকেট এগিয়ে দিতে আয়াস হেসে দিয়ে রোশনির গালে চুমু এঁকে দিল। রোশনিও মুচকি হেসে বলে উঠল, আজ আজ কি খাবি বল? আর যা খেতে চাইবি তাই রান্না করে খাওয়াবো, আজ সারাদিন মজা করব। আয়াস তো এ কথা শুনে ভীষণ খুশি। রোশনির গালে আরো একটা চুমু দিয়ে রোশনির সাথে রান্নাঘরে চলে এলো। রোশনি ফ্রিজ থেকে মাংস বের করে রেখে সবজি কাটতে শুরু করলো, আর আয়াস ডেস্কের উপর পা ঝুলিয়ে বসে ডেরি মিল্ক খেতে লাগলো। ঘড়িতে তখন পুরোপুরি 11টা বাজে। মাত্রই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে মিটিং শেষ করে অফিসে ঢুকলো অধীর। মেনল্যান্ড চায়না রেস্টুরেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট ইন ঢাকা সিটি। সেখানে মিটিংটা হয়েছে। মিটিংটা অফিসে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অধীর প্ল্যান চেঞ্জ করে মেনল্যান্ড চায়না রেস্টুরেন্টে মিটিং কমপ্লিট করে। বরাবরের মতোই এবারে ডিলটা সাকসেসফুল। অধীর অফিসের 4 তলায় ফ্লোরে চলে আসে। ওর কেবিনটা এখানেই। অধীরের চোখে মুখে গম্ভীর ভাব, কপালে হালকা ভাঁজ পড়ে আছে। সুন্দর কালো চুলগুলোর কিছু কপালে এসে পড়েছে। অধীর গায়ে জড়ানো কোটটা খুলে হাতে নিয়ে সামনের দিকেই পা বাড়ায়। অধীরকে অফিসে ঢুকতে দেখেই সব এমপ্লয়িরা দাঁড়িয়ে অধীরকে গুড মর্নিং উইশ করে। অধীর সেদিকে খুব একটা নজর না দিয়ে সামনের দিকে সোজা এগুতে থাকে। এরপর আবারও আগের মতো নিস্তব্ধ হয়ে যায় পরিবেশ। শুধু কাজের খুটখাট শব্দ আর মানুষের চলার আওয়াজ ছাড়া আর তেমন কোনো শব্দ কানে আসছে না। এমনটা প্রতিদিনই হয়। অধীর অফিসে থাকাকালীন কোনো বাড়তি কথা বলার সাহস কারো হয় না। অফিসের সব এমপ্লয়ি যেমন অধীরকে ভালোবাসে তেমনি জমের মতো ভয়ও পায়। অধীর সামনের দিকে এগুতেই দেখলো নাতাশা, দিদাম আর সাহিল দাঁড়িয়ে আছে। ওদের সামনে একটা ছেলে কিছু ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে দাঁড়িয়ে আছে। অধীর ওদের কাছে যেতেই দিদাম অধীরকে জড়িয়ে ধরলো। দিদামের এমন হুটহাট জড়িয়ে ধরাতে অধীর প্রচন্ড বিরক্ত। তার উপরে বেবি ডাকটা। অধীর আস্তে করে দাঁত চেপে বলে উঠল, এটা অফিস দিতাম, সো দূরে থাকো।
কথাটা কানে যেতেই দিদাম ওকে ছেড়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। অধীরের কথাটা আর কারো কান পর্যন্ত পৌঁছালো না। সাহিল এবার অধীরের দিকে তাকিয়ে বলে উঠল। মিটিং কেমন হলো? অধীর বাম ভ্রু চুলকে বলে উঠল, অল গুড, প্রজেক্টটা আমরা পেয়ে গেছি। ওয়াও, দ্যাটস গ্রেট। তবে এদিকে একটা প্রবলেম হয়ে গেছে। সাহিলের কথায় ভ্রু কুচকে তাকালো অধীর। অধীরের দিকে তাকিয়ে সাহিল বলে উঠল, আমাদের যে টপ মডেল ছিল ঈশানী, ওর মুখে অ্যাসিড মারা হয়েছে। হসপিটালে অ্যাডমিট আছে এখন, অবস্থা বেশ খারাপ। আমি ডক্টরের সাথে কথা বলেছি, প্রাণে বেঁচে গেলে ওর মুখটা পুরো ঝলসে গেছে। সাহিলের কথায় কুচকানো ভ্রু জোড়া আরো খানিকটা কুচকে গেল, সেই সাথে কপালে কয়েকটা ভাঁজ পড়ল। অধীর সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, কে বা কারা করেছে জানা গেছে? পুলিশ কি বলছে? পুলিশ এখন কিছু জানতে পারেনি, তবে সন্দেহ করেছে ওর প্রাক্তন প্রেমিক হয়তো এমনটা করেছে। বেশ কিছুদিন ধরে নাকি ঈশানীকে ফোনে থ্রেটও করেছে, আর ওর বাড়ির আশেপাশেও ঘুরতে দেখা গেছে ওকে। ওকে, ওর চিকিৎসার যেন কোনো কমতি না থাকে। হসপিটালে গার্ডের ব্যবস্থা কর, আবারও অ্যাটাক হতে পারে। আর পুলিশকে স্পেশালি বলবি আসল অপরাধীকে যেন খুঁজে বের করে আমাকে ইনফর্ম করে। অধীরের কথায় সাহিল দ্রুত বলে উঠল, তোর এসবের মধ্যে আসতে হবে না। আমি অলরেডি পুলিশকে বলে দিয়েছি অপরাধীকে খুঁজে যেন কঠিন শাস্তি দেয়। তুই টেনশন নিস না, আমি গার্ড পাঠিয়ে দিচ্ছি। সাহিলের কথা শেষ হতেই নাতাশা চোখের কালো ফ্রেমের চশমাটা বাম হাতে ঠিক করে বলে উঠল, সেসব তো ঠিক আছে, কিন্তু আজকের ফটোশুটের কি হবে? সাহিল নড়ে চড়ে দাঁড়িয়ে বলে উঠল, আমিও সেটাই ভাবছি। আজ এই ড্রেসটা পরে ঈশানীর ফটোশুট করার কথা ছিল। বাকি যেসব মডেল আছে তাদের কি এটা হবে বলে মনে হচ্ছে না। সাহিলের কথায় নাতাশা বলে উঠল, আই থিঙ্ক দিদামকে দিয়ে করালে মন্দ হয় না। বিদেশে থাকাকালীন বেশ কিছু জায়গায় ও মডেলিং এর কাজ করেছে, বেস্ট মডেলের অ্যাওয়ার্ড পেয়েছে। টপ মডেলের তালিকায় দিদানের নামও এসেছে। আর এমনিতেও দেশে ফিরে তো ওর এটাই করার কথা ছিল, না হয় আজ থেকে শুরু করলো। আমার মনে হয় দিদাম পারবে, ইনফ্যাক্ট ঈশানীর থেকেও ভালো করবে। নাতাশার কথা কেউ আপত্তি করলো না, কারণ দিদাম একজন মডেল। অধীর সাহিলকে নিজের কেবিনে আসতে বলে চলে গেল। অধীর চলে যেতে সাহিল বলে উঠল, দিদামকে রেডি করিয়ে দাও, অলরেডি লেট হয়ে গেছে। কংগ্রেচুলেশন দিদাম। সাহিল কথা শেষ করে চলে গেল। এদিকে সাহিল চলে যেতে দিদাম নাতাশাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে উঠল। আকস্মিক ঘটনায় নাতাশা চমকে গেল। ওহ আল্লাহ, দমটা মনে হয় বেরিয়েই যাবে এবার। এই শয়তান মায়া ছাড় আমারে, দূরে গিয়ে দাঁড়া ভূতনি। আর আমারে চুমু দিস কেন? আমাকে কি তোর অধীরের বেবি পাইছো? ছাড় কইতেছি। নাতাশার কথায় ওর গালে আরো একটা চুমু দিয়ে ছেড়ে দিল দিদাম। নাতাশা ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। দিদাম চোখ মুখ কুচকে বলে উঠল, ছি, কি সব ভাষায় কথা বলিস তুই? তোকে দেখলে কেউ বলবে তুই বিদেশ থেকে এসেছিস? আমি বাংলাদেশের খাঁটি বাঙালি মেয়ে, বুঝলি? তাই আমি এভাবে কথা বলতেই পারি। এভাবে কথা না বললে নিজের দেশ ফিলিংসটাই আসে না। আচ্ছা ছাড় এইসব, আমি ভীষণ খুশি হয়েছি। কথাটা আমি মনে মনেই বলছিলাম, শুধু অধীরের সামনে বলার সাহস হচ্ছিল না। তুই আমার মনের কথাটা বলে দিলি। থ্যাংক ইউ বেবস। এই খবরদার, আমাকে এসব বলে ডাকবি না, যত সব নেকা। এখন চল, তোকে রেডি করাতে হবে। অধীর ল্যাপটপ বন্ধ করে হাত ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 2টা 2 বাজে। অধীর চোখের কালো ফ্রেমের চশমাটা খুলে রেখে উঠে দাঁড়ালো। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দিদামের যেখানে ফটোশুট হচ্ছে সেখানে যাওয়ার জন্য পা বাড়ালো। নির্দিষ্ট জায়গায় আসতেই দেখলো দিদাম ডিজাইনার ওয়েস্টার্ন ড্রেস পরে সোফার উপর শুয়ে থাকার পোজ নিয়ে ফটোশুট করছে। নাতাশা ভীষণই বিরক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। অধীর গিয়ে নাতাশার পাশে দাঁড়ালো। অধীরকে দেখিয়ে দিদাম ছুটে আসতে গেলে নাতাশা চোখ রাঙিয়ে না করে। দিদামও চোখ মুখ ফুলিয়ে নিজের পোজ দিতে শুরু করে। অধীর নাতাশার উদ্দেশ্যে বলে ওঠে, ভাই, কাজ শুরু হলে তবে না সব চলবে? আপাতত ফটোশুট চলছে। টপিক কি? পাশ থেকে একটা ছেলে বলে উঠল, দিদার মাম পার্টিতে যাচ্ছেন, আর উনি আমাদের ড্রেস পরে পার্টিতে যাচ্ছেন এর উপরে স্যার। অধীর ভ্রু কুঁচকে একবার দিদামের দিকে তাকালো। দিদাম তখন সোফার উপর শুয়ে শুয়ে পোজ দিতে ব্যস্ত। অধীর বিরক্ত গলায় বলে উঠল, এভাবে শুয়ে শুয়ে? ছেলেটা কিছু বুঝতে না পেরে বলে উঠল, সরি স্যার, আমি ঠিক বুঝলাম না। পার্টিতে যাবে যদি, তাহলে এভাবে সোফার উপরে শুয়ে শুয়ে কেন ফটোশুট করছো? অধীরের কথায় নাতাশা কিছু বলবে তার আগেই দিদাম বলে উঠল, ওয়েল, শুয়ে শুয়ে আমার পিকচার অনেক সুন্দর আসে। অধীর ফটোগ্রাফারের দিকে তাকিয়ে রাগী গলায় বলে উঠল, আবিদ? ইয়েস স্যার।
এখানে দিদামের সৌন্দর্যের পাবলিসিটির জন্য ফটোশুট হচ্ছে না, এটা ফেব্রিকের পাবলিসিটির জন্য হচ্ছে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। দিদাম অধীরের কথা শুনে বলে ওঠে। হ্যাঁ, সেটা তো আমিও জানি। দিদামের কথার প্রেক্ষিতে নাতাশা বলে ওঠে। হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। অধীর নাতাশাকে সব ঠিক করে করতে বলে চলে যায়। তখনই সেখানে সাহিল এসে দাঁড়ায়। নাতাশার পাশে দাঁড়িয়ে সাহিল বলে ওঠে। কি ব্যাপার, কখন শুরু করলে? আর শুরু, এই টঙ্গি মেয়ের ঢং শেষ হলে তো শুরু করব। দিদার কথার মাঝেই দিদাম চিৎকার করে উঠল। দিদামের চিৎকারে সবার দৃষ্টি এখন ওর দিকে। নাতাশা কি হয়েছে জিজ্ঞাসা করতে দিদাম ন্যাকা করে বলে ওঠে। আমার নেল পলিশ উঠে গেছে। নাতাশা ভীষণ বিরক্তি নিয়ে তাকালো। সাহিলের দিকে তাকিয়ে বলে উঠল। আই প্রমিস, যদি কেউ বলতো তোমার একটা খুন মাফ, তবে সবার আগে আমি এই মেয়েটাকেই খুন করতাম। নাতাশার কথায় মুচকি হাসলো সাহিল। নাতাশা নিজের বিরক্তিটা নিজের মধ্যে দমিয়ে হাসি হাসি মুখে বলে উঠল। আরে সোনা, তোমার এই সৌন্দর্য কি সামান্য নেল পালিশে তোয়াক্কা করবে? তোমার সৌন্দর্য সবকিছুর ঊর্ধ্বে। নাও এবার পোজ দাও। এটা তো ঠিকই বলেছো নাতাশা বেবি। দিদাম দাঁড়িয়ে পোজ দিতে গিয়ে বলে ওঠে। আমার পায়ের তিলটা দেখা যাচ্ছে তো? ফটোগ্রাফার এবার বলে উঠল। তাতে কি দিদার ম্যাম, আপনি তো এমনিতেই ছোটখাটো সব মডেলের খেয়ে যাবেন, আপনি বরং টেনশন না নিয়ে পোজ দিন। ছেলেটার কথায় নাতাশা আর সাহিল মুখ টিপে হাসলো। নিজাম কিছু না বলে ধপ করে সোফায় বসে পোজ দিতে লাগলো। আর কিছুক্ষণ পরপর আয়নায় দেখতে লাগলো। নিজামের এমন কাণ্ডে বিরক্তিতে চোখ মুখ কুচকে যাচ্ছে নাতাশার। কেন যে এই মেয়ের কথা বলতে গেল? ওর আগেই বোঝা উচিত ছিল এই মেয়ের ফটোশুট করা কতটা প্যারাময়। নাতাশা চোখ বুজে লম্বা শ্বাস নিল। দিদামের দিকে তাকিয়ে বলে উঠল। আরে ইয়ার, কেউ যাও গিয়ে ওর ড্রেসটা ঠিক করো, একদম খারাপ হয়ে গেছে। ওর লেফট শোল্ডার সাইড আর নেকলেস দুটোই ঠিক করো। অ্যাপার্টমেন্টের 7 তলার বেলকনিতে দাঁড়িয়ে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিতে দিতে দূরের আকাশ দেখতে ব্যস্ত জয়। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরে ফ্রেশ হয়ে এখানে এসে দাঁড়ায়, তখন সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। ধোয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে ব্যস্ত শহরটাকে উপভোগ করতে ভীষণ ভালো লাগে জয়ের। বিয়ের পরে রোশনির সাথে প্রতিটা সন্ধ্যা সে এভাবেই কাটাতে চায়, যদিও জানা নেই সেই সুন্দর দিনটা তার জীবনে কবে আসবে, কবে লাল শাড়ি গায়ে জড়িয়ে রক্ত আলতা পায়ে তার ঘরের ঘরণী হয়ে আসবে। তবুও অপেক্ষা করতে দোষ কোথায়? এই অপেক্ষার মাঝেও রয়েছে অনাবিল সুখ। জয়ের দৃষ্টি তখন রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর দিকে। জয় যখন ব্যস্ত শহরটাকে দেখতে ব্যস্ত, তখনই পাশে রাখা ফোনটা কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে রোশনির হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠতেই ঠোঁটের কোণে হাসি ফুটল জয়ের। কফির মগটা পাশে রেখে ফোন হাতে তুলে নিল। রিসিভ করতেই ও পাশ থেকে মিষ্টি কণ্ঠ ভেসে এলো। কি করছো? এই তো কফি খেতে খেতে ব্যস্ত শোটাকে দেখছিলাম। তা তুমি কি করছো? এখনো ঘুমাও নাই? 12টা বাজতে চললো। সে তো তুমিও ঘুমাওনি, আর এমনিতেও আজ আমার ঘুম আসছে না। সে কখন থেকে বিছানায় শুয়ে গড়াগড়ি করছি, কিন্তু ঘুমই আসছে না। রোশনির কথায় মৃদু হাসলো জয়, মুখে হাসি রেখে বলে উঠল। আচ্ছা, তো কি করলে এখন এই রাজকন্যা চোখে ঘুম আসবে? রোশনি যেন এই কথাটার অপেক্ষাতেই ছিল। রোশনি তাড়াতাড়ি করে বলে উঠল। গান গেয়ে শোনাও, যদি তোমার কাকের মতো গলায় গান শুনে ঘুম আসে। কথাটা বলে হেসে উঠল রোশনি। ওর সাথে তাল মিলিয়ে হাসলো জয়ও। জয়ের গানের গলা ভীষণ সুন্দর। জয় বেলকনির এক কোনায় হেলান দিয়ে বসে গাইতে শুরু করলো। ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির মস্ত বড় গেটের সামনে দাঁড়িয়ে আছে রোশনি। সাদা রঙের কুর্তিটা তখন ঘামে ভিজে বিশ্রী এক অবস্থা। বিরক্তি আর চাপার রাগে চোখ দুটো কিছুটা লাল হয়ে এসেছে। সূর্যের তাপে কপালে ঘাম জমে থাকা গাল বেয়ে গলায় এসে পড়েছে। রোশনি ওড়না উঁচিয়ে সূর্যের থেকে বাঁচার সূক্ষ্ম চেষ্টা চালালো। এই পাতলা ওড়না থেকে আর রোদের হাত থেকে বাঁচা সম্ভব? তাই বৃথা চেষ্টা বাদ দিয়ে ওড়না দিয়ে কপাল আর গলার ঘাম মুছে নিল রোশনি। গেটে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে এই মুহূর্তে আস্ত বিরক্তিকর বস্তু মনে হচ্ছে। গোটা দারোয়ানের গুষ্টিকে ধরে উগান্ডা পাঠানোর চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। 10-10টা মিনিট ধরে তেল লাগিয়েও ব্যাটা ভেতরে ঢুকতে দিল না। এমন এক রুখো খাড়ুস লোককে দারোয়ান হিসেবে রাখার কোনো কারণই খুঁজে পেল না রোশনি। কথা বলার স্টাইলটাও মাশাআল্লাহ সেই। ফ্যাশন ইন্ডাস্ট্রি কোম্পানির দারোয়ান হয়ে নিজেকে কি মনে করছে কে জানে। একটা কোম্পানিরই তো দারোয়ান, তো তার এত অ্যাটিটিউড কিভাবে হতে পারে? রোশনি বুঝে গেছে কোম্পানির দারোয়ানের এমন অ্যাটিটিউড থাকলে কোম্পানির মালিকের তো আকাশ সমান অ্যাটিটিউড থাকাটাই স্বাভাবিক। এই মুহূর্তে আবারও অধীর চৌধুরীর উপর রাগ লাগছে। নিজের মতোই দারোয়ান রেখেছে বেটা। এদিকে সূর্যের তাপ বেড়েই চলেছে। রোশনি কাঁধে ঝুলানো ব্যাগটা শক্ত করে ধরে দারোয়ানের দিকে এগিয়ে গেল। একটু মিনতি টিনতি করে যদি ঢুকতে দেয়।
নয়তো আর কিছুক্ষণ এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত ওকে আর এই দুনিয়ায় পাওয়া যাবে না। রোশনি মুখটা যথাসম্ভব মায়া মায়া করে লোকটার দিকে এগিয়ে গেল। রোশনিকে দেখতে আবারও বিরক্তিতে ভ্রু কুচকালো লোকটা। রোশনির আবার আশাতে যেন সে চরম বিরক্ত। লোকটা বিরক্ত হোক বা বিরক্তিতে ডুবে যাক, তাতে রোশনির কি? এমন অসভ্য মালিকের অসভ্য দারোয়ানদের ডুবে যাওয়াই উচিত। রোশনি চোখে মুখে মায়া মায়া করুন ভাব এনে নরম গলায় বলে উঠল, প্লিজ আঙ্কেল, ভেতরে যেতে দিন না। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় বলুন? মাথাটা ঘুরে যদি পড়ে টরে যায় তখন এর দায় কে নেবে বলুন? আপনি নেবেন? আর আপনার মালিক যদি ব্যাপারটা জেনে আপনার চাকরিটা কেড়ে নেয় তখন কি খুব একটা ভালো হবে ব্যাপারটা? তাই বলছি, এত ঝামেলা হওয়ার চাইতে যেতে দিন আমায়। আর আমাকে দেখে কি আপনার টেরোরিস্ট মনে হয় যে ভেতরে গিয়ে বোম টোম মেরে সব উড়িয়ে দিব? রোশনির মায়া মায়া মুখ দেখে ক্ষণিকের জন্য লোকটার মায়া লাগলেও শেষের কথাটা শুনে সোজা হয়ে দাঁড়ালেন। সন্ধিহান চোখে কিছুক্ষণ রোশনির মুখের দিকে চেয়ে রইলেন। যদিও মুখ দেখে মনে হচ্ছে না সে টেরোরিস্ট, তবু খুব সহজে কাউকে বিশ্বাস করাও যায় না। মুখ দেখে কি আর মানুষ চেনা যায়? কখনোই না। এই তো তার বিয়ের জন্য পাত্রে দেখতে গিয়ে মেয়েটাকে দেখেই তার ভীষণ মায়া মায়া লেগেছিল। মেয়েটার মুখ দেখে মনে হয়েছিল সহজ সরল মায়াবী একটা মেয়ে। তাই এক মুহূর্ত দেরি না করে সেদিনই বউ করে ঘরে এনেছিল। কিন্তু বিয়ের দুদিন পরই তো সে তার রং পাল্টেছে। সেই সহজ সরল দেখতে মেয়েটাই তার উপর শাসন চালানো শুরু করলো। বউয়ের ভয়ে সে সিংহ থেকে ভেজা বিড়াল হয়ে গেল। এরপর থেকে সে কখনোই এই মায়াবী চেহারার মেয়েদের বিশ্বাস করে না। মায়াবী চেহারার অধিকারী মেয়েরা সহজে মানুষকে তাদের বশে করে ফেলতে পারে। তাই এই মুহূর্তে কিছুতেই সে রোশনিকে বিশ্বাস করতে চায় না। আর সে একজন দায়িত্ববান দারোয়ান, পরিচয় ছাড়া কাউকে সে কিছুতেই ভেতরে যেতে দিতে পারে না। লোকটা চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখেন ম্যাম, অপরিচিত কাকে ভিতরে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি নেই। এখানে প্রবেশ করতে হলে আপনাকে এই অফিসের কার্ড লাগবে, যাতে স্যারের সিগনেচার থাকবে। এখানে যারা কাজ করে তাদের সবার কাছে আছে। কার্ড ছাড়া কাউকে যেতে দেওয়া হবে না। এখন এখান থেকে যান, বিরক্ত করেন না। লোকটার কর্কশ গলায় বলা কথা কানে যেতেই চোখ মুখ কুঁচকে শক্ত চোখে তাকালো রোশনি। এতে লোকটার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। রোশনি রাগ নিয়ে গেটের এক পাশে এসে দাঁড়ালো। অধীর চৌধুরীর মতোই বেয়াদব তার দারোয়ান। রোশনি মনে মনে লোকটাকে ইচ্ছে মতো ধুতে লাগলো। এরপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8:40 বাজে। রোশনি ব্যাগ থেকে ফোন বের করে আবার অন করার চেষ্টা করলো, কিন্তু আগের মতোই মাঝপথে অফ হয়ে গেল। দারোয়ানের উপর থেকে রাগ সরে গিয়ে নিজের উপর রাগ লাগছে। কাল রাতে জয়ের গান শুনতে শুনতে যে কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনিও। সকালে যে ফোনটা চার্জে লাগাবে সেটাও মনে নেই। ফোনের ব্যাটারি শেষ হওয়ার এই কর্কশ লোকটার কর্কশ কথাগুলো শুনতে হলো ওর। দাদি, আদি বা নাতাশা এদের মধ্যে কেউ একজনের কাছে ফোন করতে পারলে এখানে চাতক পাখির মতো অপেক্ষা করতে হতো না। রোশনি ব্যাগ থেকে বোতল বের করে পানি খেয়ে বোতল ব্যাগে রাখতেই চোখ গেল সাহিলের গাড়ির দিকে। সাহিল আর নাতাশা গাড়িতে করে আসছে। ওদের দুজনকে দেখে জানে পানি এলো রোশনি। রোশনি দারোয়ানের দিকে কটমট করে তাকিয়ে মনে মনে বলে উঠলো, এবার দেখি কি করে তুই আমাকে আটকাস ফাজিল বেটা। সাহিলদের গাড়ি গেটের কাছাকাছি আসতেই রোশনি দৌড়ে এলো। রোশনিকে দেখে সাহিল ওখানে গাড়ি থামালো। নাতাশা মুচকি এসে গাড়ির দরজা খুলে রোশনির সামনে গিয়ে দাঁড়ালো। সাহিল গাড়ির দরজা দিয়ে মুখ বের করে ওদের ভেতরে আসতে বলে গাড়ি স্টার্ট দিতে দারোয়ান গেট খুলে দিল। নাতাশা রোশনির দিকে চোখ ছোট ছোট করে তাকালো। এই গুড়িয়া, তোমার মুখে এমন লাল দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? রোশনি দারোয়ানের দিকে কটমট করে তাকিয়ে বলে উঠলো, প্রবলেম আমার নয়, ওনার। শব্দ শোনার। উনি আমায় ভেতরে যেতে দেন। অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থেকে এই অবস্থা। আপনি ওকে বকে দিন তো আপু। রোশনির কথায় নাতাশা ভ্রু কুঁচকে তাকালো দারোয়ানের দিকে। সে যে একটা মস্ত ভুল করে ফেলেছে সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত সে। মেয়েটা যে ওর মালিকদের পরিচিত সেটাও বুঝে গেছে। মেয়েটা যে বারবার বলেও ছিল তাকে নাতাশা ম্যাডাম আসতে বলেছে, কিন্তু কথাটা বিশ্বাসই করতে পারেনি। ওই যে মায়াবী দেখতে মেয়েদের যে আর বিশ্বাস করে না। তবে এই অপরাধে যদি তার চাকরিটা চলে যায় তাহলে তার বউ তাকে শিলপাটা একেবারে পিষে ফেলবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে করেই হোক চাকরিটা বাঁচাতেই হবে। লোকটা অসহায় মুখ করে বলে উঠলো, ওকে, কিন্তু পরের বার আর এই ভুলটা যেন না হয়। লোকটার মুখে সরি আর ম্যাডাম শব্দটা শুনে বেশ খুশি খুশি ফিল হচ্ছে রোশনি। বেটা কিছুক্ষণ আগে অ্যাটিটিউড দেখিয়ে কথা বলছিল, আর এখন সব অ্যাটিটিউড ফুস। নাতাশা রোশনিকে নিয়ে ভেতরে চলে গেল। কিছুটা যেতেই চোখ পড়লো পাশাপাশি মাথা তুলে দাঁড়িয়ে থাকা রাধাচূড়া কৃষ্ণচূড়া গাছ। লাল হলুদ ফুলে ছেয়ে আছে গাছ দুটো। বরাবরই ফুলের প্রতি ভীষণ আসক্ত রোশনি। মুগ্ধ হয়ে দেখতে লাগলো। এদিকে নাতাশা পাশে রোশনিকে না পেয়ে পিছনে ফিরতে দেখে রোশনি মুগ্ধ চোখে উপরের দিকে তাকিয়ে আছে। নাতাশা মুচকি হেসে রোশনিকে ডাকতেই রোশনি নাতাশার সাথে ভেতরে চলে যায়। এলিভেটরে ঢুকতেই এলিভেটরের দরজা বন্ধ হয়ে যায়।
আর দরজা বন্ধ হতে রোশনি কিছুটা ঘাবড়ে যায়। রোশনির বেশ কিছু ফোবিয়া আছে, তার মধ্যে ক্লাস্ট্রোফোবিয়া ও নিকফোবিয়া সব থেকে বেশি প্রভাব ফেলে রোশনির উপর। রোশনি নাতাশার কাজ ঘেঁষে দাঁড়ায়। নাতাশাও বুঝতে পারে রোশনি হয়তো বন্ধ জায়গায় ভয় পায়, তাই নাতাশাও রোশনির এক হাত ধরে দাঁড়িয়ে থাকে। রোশনি সবকিছু ঘুরে ঘুরে দেখছে। পরিষ্কার ঝকঝকে চারিপাশ, বিভিন্ন ডিজাইনের সব ড্রেসের কালেকশন চারিপাশে। প্রতিটা ড্রেসই ভীষণ সুন্দর আর ইউনিক। রোশনি অবাক চোখে সবকিছু দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকে। চারিপাশে চোখ বুলাতে গিয়ে সামনের দিয়ে যে কেউ আসছে সেদিকে খেয়ালই করেনি রোশনি। সামনে এগোতেই কারো বুকে খেলো এক ধাক্কা। রোশনি হাত তুলে মাথায় হাত ঘষতে ঘষতে সামনে তাকাতেই থমকে গেল। ভেবেছিল সামনের মানুষটাকে কয়েকটা কঠিন কথা শুনিয়ে ছাড়বে, কিন্তু সামনের মানুষটাকে দেখে সেই সাহসটা দ্বিতীয়বার আর মনে এলো না, তাই চুপ করে দাঁড়িয়ে রইল। অধীর নিজেও ফোনে কথা বলতে বলতে আশায় সামনে রোশনিকে খেয়াল করেনি। রোশনিকে দেখে অধীরের ফোন কেটে সোজা হয়ে দাঁড়ালো। রোশনি এখানে কি করছে সেটা ভাবতেই ভ্রু কুঁচকে তাকালো। যে মেয়ের থেকে দূরে থাকার চেষ্টা করছে নিয়তি বারবার তাকে তার কাছেই নিয়ে আসছে। অধীর পকেটে হাত ঢুকিয়ে সরু চোখে তাকালো। অধীরকে এভাবে তাকাতে দেখে রোশনি নিজের কাছে কেমন অস্বস্তি অনুভব হচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে অধীর গম্ভীর গলায় বলে উঠল, তুমি এখানে কি করছো? কি জন্য এসেছো এখানে? রোশনি চোখ তুলে আস্তে করে বলে উঠল, নাতাশা আপু আমায় আসতে বলেছিল। নাতাশা? কিন্তু কেন? সেটা তো আমি জানি না, আমাকে আসতে বলেছিল তাই এসছি। অধীর আর কিছু না বলে সোজা সামনের দিকে হেঁটে গেল। রোশনিও কিছুক্ষণ অধীরের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে নাতাশাকে খুঁজতে চলে গেল। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে পেয়েও গেল। নাতাশা সাহিল মিলে নতুন কিছু ড্রেসের ডিজাইন দেখছে। রোশনি এসে নাতাশার পাশে দাঁড়াতে সাহিল বলে উঠল, ওহ, তো আপনি এসে গেছেন। সরি ইয়ার, আমরা না টাইম মতো কাজ শুরু করে ফেলেছি। আপনার জন্য ওয়েট করার দরকার ছিল, তাই না? উই আর সো সরি। আমরা আমাদের ভুলটা স্বীকার করছি। নাতাশার দাঁতে দাঁত চেপে বলা কথাগুলো শুনে বেক্কেল হাসলো দিদাম। দিদামের এমন হাসি দেখে মেজাজটা আরো গরম হয়ে গেল নাতাশা। একে তো দেরি করে এসেছে, তার উপর এই বেক্কেল মার্কা হাসি। রিডিকিউলাস। মেয়েটাকে ঠাটিয়ে একটা চর মারতে ইচ্ছে করছে নাতাশার। নাতাশা চেয়ার ছেড়ে উঠে দিদামকে টেনে একটা রুমে নিয়ে গেল, যেখানে মডেলদের সাজগোজ করানো হয়। এরপর দিদামকে তৈরি করে ফটোশুটের জন্য পাঠিয়ে দেওয়া হলো। নাতাশা ফিরে এসে দেখে সাহিল কাগজে কিছু ড্রেসের ডিজাইন তৈরি করেছে। নাতাশাকে ধপ করে সাহিলের কোলের উপর গিয়ে বসে পড়ল। সাহিল দুহাতে নাতাশার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। নাতাশা সাহিলের চুলগুলো নাড়তে নাড়তে বলে উঠল, রোশনি কোথায়? এখানেই তো ছিল। এখানে বসে বোর হচ্ছিল, তাই চারপাশটা দেখতে বেরিয়েছে। আশেপাশে আছে হয়তো। আচ্ছা, আমার হবু বউ কি আজকে আমার সাথে বাইরে লাঞ্চ করতে যাবে? খুশিতে নাতাশার চোখ মুখ চিকচিক করে উঠল। এক গাল হেসে বলে উঠল, সত্যি? সাহিলও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ঠিক লাঞ্চের সময় অফিসের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতে লাগলো সাহিল। মিনিট দুয়েক অপেক্ষা করার পর দেখলো নাতাশা হেঁটে আসছে। সাহিল মুচকি হেসে একটু জোরে নাতাশাকে ডেকে উঠল। মিস নাতাশা জামান। নাতাশা আশেপাশে তাকিয়ে সাহিলকে উদ্দেশ্য করে বলে উঠল, জি, আমাকে বলছেন সাহিল স্যার? সাহিল মাথা দুলে হ্যাঁ বলতেই গাড়ির দিকে এগিয়ে এলো নাতাশা। সাহিলের দিকে তাকিয়ে বলে উঠল, জি বলুন সাহিল স্যার, কি বলতে চান? সাহিল স্টিয়ারিং এ হাত রেখে বলে উঠল, আসলে আমি এখানে আমার হবু বউয়ের জন্য অপেক্ষা করছি। বাইরে লাঞ্চ করতে যাব তো, তাই। আচ্ছা, তো আপনার হবু বউ জানে এই কথা? সাহিলও বেশ কনফিডেন্ট নিয়ে বলে উঠল, ইয়া অফকোর্স, কারণ আমাদের এমনটাই কথা হয়েছিল। নাতাশা মনে পড়ছে না এমন ভাব করে বলে উঠল, কিন্তু আমার তো এমন কিছু মনে পড়ছে না। সাহিলও আফসোসের সুর তুলে বলে উঠল, কি আর করা তাহলে, আমি বরং অফিস স্টাফদের মধ্যে কোনো এক সুন্দরীর সাথে চলে। সাহিলের কথা শেষ হতেই নাতাশা ফট করে বলে উঠল, ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ে গেছে, আমাদের তো বাইরে লাঞ্চ করার কথা ছিল। নাতাশা তড়িঘড়ি করে গাড়ির দরজা খুলে সিটে বসে পড়ে। নাতাশার এমন কাণ্ডে হাসিতে ফেটে পড়ে সাহিল। এরপর গাড়ি স্টার্ট করে চলে যায় রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি পর্যন্ত আসতেই নাতাশার চোখ যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালার দিকে। সাহিলকে উদ্দেশ্য করে বলে ওঠে, তো ওনার কি দাঁড়িয়ে থাকার কথা ছিল না? উফ, তুমি না বেশি কথা বলো সব সময়। আমি ফুচকা খাবো, চলো চলো। নাতাশা, মাত্র না তুমি এত এত খাবার খেয়ে এলে, এইটুকু পেটে ফুচকা কোথায় রাখবে এখন? নাতাশা চোখ মুখ কুচকে বলে উঠল, তুমি আমাকে খাবারের খোঁটা দিচ্ছ? ছি, এই ছিল তোমার মনে? বাড়ি ফিরে তোমার নামে দাদির কাছে আমি বিচার দেব। আর একটা কথা, মেয়েরা সারাদিন ভাত না খেয়ে থাকলেও ফুচকা দেখে সেটা না খেয়ে থাকতে পারবে না। এখন কথা না বলে চলো।
নাতাশা সাহিলের হাত ধরে টেনে ফুচকালার কাছে নিয়ে গেল। ফুচকালাকে 2 প্লেট ফুচকা দিতে বলতেই সাহিল চোখ মুখ কুচকে বলে উঠল, আমি সব খাবো না এখন, আমার পেটে এত জায়গা নেই, তুমি শুধু তোমার জন্য অর্ডার করো। ও হ্যালো মিস্টার সাহিল চৌধুরী, আমি আমার জন্য অর্ডার করেছি। মানে কি, তুমি 2 প্লেট ফুচকা খাবে? চাইলে তো আরো খেতে পারবো, কিন্তু আপাতত 2 প্লেটের বেশি পেটে ধরবে না। নাতাশার কথাই সরু চোখে তাকালো সাহিল। ফুচকালা ফুচকা দিতেই নাতাশার টপাটপ ফুচকা মুখে পুড়তে লাগলো। সাহিল শুধুই ভ্রু কুচকে তাকিয়ে আছে। প্লেটের শেষ ফুচকাটা মুখে ঢুকাতেই সাহিল পানির বোতল এগিয়ে দিল ওর দিকে। ঝালে ওর চোখ মুখ অনেকটাই লাল হয়ে গেছে। নাতাশা সাহিলের হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। সাহিল একটা দীর্ঘশ্বাস ফেলে ফুচকালার বিল নিয়ে নাতাশার দিকে তাকাতেই ভ্রু কুচকে গেল সাহিলের। নাতাশা চোখ বন্ধ করে নাক দিয়ে কিছুর গন্ধ বোঝার চেষ্টা করছে। সাহিল কিছু বলবে তার আগেই নাতাশা চোখ খুলে বলে উঠল, কিছুর স্মেল পাচ্ছ? সাহিল মাথা নাড়িয়ে না বলতেই নাতাশা বলে উঠল, কোথাও হালিম রান্না হচ্ছে, আশেপাশেই কোথাও আমি স্মেল পাচ্ছি। নাতাশার চোখ মুখ খুশিতে চকচক করছে। সাহিল নাক মুখ কুচকে বলে উঠল, আমি এমন কোনো স্মেল পাচ্ছি না নাতাশা। এই তো আমি পাচ্ছি, তুমি কেন পাচ্ছ না? চলো খুঁজে দেখি। নাতাশার সামনে এগুতে নিলে সাহিল নাতাশার হাত ধরে আটকায়। নাতাশা চোখ ছোট ছোট করে তাকাতেই সাহিল বলে উঠে, এখন আর কিছু খাবে না তুমি, এসব খেলে পেটে সমস্যা হবে। কিন্তু আমি। নাতাশাকে কথা শেষ করতে না দিয়ে সাহিল বলে উঠে, আচ্ছা আজ নয়, অন্য একদিন খাওয়াবো, এখন চলো। সাহিল নাতাশাকে এনে গাড়ির দরজা খুলতেই নাতাশা গোমরা মুখ করে সিটে বসে পড়লো। সাহিল এসে ড্রাইভিং সিটে বসে পড়লো। স্টিয়ারিং এ হাত রেখে নাতাশার দিকে তাকালো। প্লিজ মন খারাপ করো না। আচ্ছা প্রমিস, কাল তুমি যা যা খেতে চাইবে সব খাওয়াবো। নাতাশা মুচকি হেসে বলে উঠল, পাক্কা প্রমিস। পাক্কা প্রমিস। সাহিল গাড়ি স্টার্ট দিতে যাবে তার আগেই নাতাশার চোখ যায় গাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়া দুটো মেয়ের দিকে। গাড়ির গ্লাস সাদা হয়, বাইরে থেকে স্পষ্ট সাহিলকে দেখতে পাচ্ছে মেয়ে দুটো। সাহিলের দিকে তাকে ওরা যেন কি বলছে আর মিটমিট করে হাসছে। নাতাশা চোখ মুখ শক্ত করে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। গাড়ির ভেতর থেকে সাহিল বলে উঠল, কোথায় যাচ্ছ? কিন্তু নাতাশা উত্তর না দিয়ে চলে গেল। নাতাশা মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলে উঠল, কি সমস্যা তোমাদের? দেখে চোখ ভরছে না, নাকি বাড়ি নিয়ে যেতে চাও? মেয়ে দুটো নাতাশার কথা বুঝতে না পেরে বলে উঠল, এক্সকিউজ মি। ও এক্সকিউজ মি। একটা পরপুরুষকে এভাবে দেখতে তোমাদের লজ্জা করে না? আবার মিটমিট করে হাসাও হচ্ছিল। ওদের মধ্যে একজন বলে উঠে, কি সব ফালতু কথা বলছেন? নাতাশা চোখ রাঙিয়ে বলে উঠে, আমি ফালতু কথা বলছি? আর তোমরা যে আমার স্বামীর দিকে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছিলে, সেটা খুব ভালো না? সাহিল দ্রুত গাড়ি থেকে নেমে ওদের কাছে চলে আসে। নাতাশাকে এক হাতে জড়িয়ে বলে উঠে, কি হয়েছে? আর ওরা কারা? নাতাশা সাহিলের দিকে তাকিয়ে বলে উঠে, এই অসভ্য মেয়েগুলো তোমায় দেখছিল, চোখ দিয়ে গিলে খাচ্ছিল একদম। আমি বলতে আসছি দেখে উল্টে আমাকেই ফালতু বলছে। তোরা ফালতু, ফাজিল মাইয়া। আর ইউ ম্যাড? এক্সকিউজ মি, কি সব বাজে কথা বলে চলেছেন? কি আমাকে পাগল বলা? দেখাচ্ছি মজা। নাতাশা ওদের দিকে তেড়ে যেতে গেলেই সাহিল ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে আটকায়। মেয়ে দুটোকে ইশারায় সরি বলে চলে যেতে বলে। মেয়ে দুটো অদ্ভুত চোখে নাতাশার দিকে একবার তাকিয়ে চলে যায়। নাতাশা তবুও ছুটার চেষ্টা করছে, যেন ছাড়া পেলেই ওদের গিয়ে মারবে। সাহিল নাতাশার দিকে তাকিয়ে বলে উঠে, নাতাশা রিল্যাক্স, সবাই দেখছে, কি করছো? সাহিলের কথায় চোখ মুখ শক্ত করে নাতাশা বলে উঠল, তুমি আমায় আটকালে কেন? ওই দুটো পেতনিকে আমি তো মেরেই ফেলতাম আজকে। তোমার দিকে তাকিয়ে হাসছিল, যদি নজর লেগে যেত তো? নজর সরানোর জন্য তুমি আছো তো, এবার শান্ত হও প্লিজ, সবাই তাকিয়ে আছে। সাহিলের কথায় কিছুটা শান্ত হলো নাতাশা। আশেপাশে তাকিয়ে দেখলো রাস্তার অনেকেই তাকিয়ে আছে। নাতাশা সাহিলের হাত ধরে এনে গাড়িতে বসতে বলে নিজেও বসে পড়লো। গাড়ি স্টার্ট করে সাহিল দুষ্টু হেসে বলে উঠল, ইউ আর সো জেলাস গার্ল নাতাশা, তোমার মনে যে এত হিংসে আছে জানাই ছিল না। সাহিলের কথায় চোখ রাঙিয়ে তাকালো নাতাশা। হ্যাঁ আমি জেলাস, আমার মনে অনেক হিংসা, আর থাকবেই না কেন? আমার ফিয়ন্সিকে অন্য মেয়েরা চোখ দিয়ে গিলে খাবে, আর আমি চুপচাপ বসে বসে দেখবো? কোনো বাঙালি মেয়ে এটা সহ্য করবে না, যে তার হবু স্বামীকে অন্য কোনো মেয়ে চেক আউট করে হাসুক। তুমি না আটকালে তো ওদের চুলগুলো টেনে টুনে ছিঁড়ে দিতাম একদম। ফাজিল মাইয়ার দল। নাতাশার কথায় মুচকি হাসলো সাহিল। মেয়েটা যাকে ভীষণ ভালোবাসে সেটা স্পষ্ট সাহিলের কাছে।
দেখতে ম্যাচিউর লাগলেও মাঝে মাঝে একদম ছোট্ট বাচ্চাদের মতো বিহেভ করে। তবে এত কিছুর মধ্যেও কি নাতাশার পজিটিভনেস সব থেকে বেশি ভালো লাগে সাহিলের। সাহিল মুগ্ধ চোখে নাতাশার মুখের দিকে তাকায়। নাতাশাকে টেনে ওর মাথা নিজের বুকে লাগিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে, আর নাতাশাও সাহিলের বুকের সাথে মিশে ওর হার্টবিট শুনতে থাকে। গোটা আকাশ সূর্যের তপ্ত রোদে উজ্জ্বল হয়ে আছে। শেষ বিকেলেও রোদের তাপ এতটুকু কমেনি। শরীর ঘেমে নিয়ে বিশ্রী অবস্থা তৈরি হচ্ছে। অফিসের গার্ডেন এরিয়াতে দিদাম সহ আরো 5 জন ছেলে মেয়ের ফটোশুট হচ্ছে। দিদাম সাদা রঙের লম্বা ডিজাইনার গাউন পরে ফুলে মোড়া দোলনায় বসে পোজ দিচ্ছে। অধীর কফি মগ হাতে তুলে পুল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সাহিলের সাথে টুকটাক কথা বলছে। নাতাশা দিদামকে নিয়ে ব্যস্ত। এই গরমে মেকআপ নিয়ে বেশ প্যারা খেতে হচ্ছে ওদের। লাঞ্চের দিকে আদিও এসে হাজির হয়েছে। তার নাকি বাড়িতে একা বোর লাগছিল, তাই সোজা এখানে এসে হাজির। তবে এখানে এসে তাকে খুব একটা চোখে পড়ছে না কারো। অফিসের সুন্দর সুন্দর মডেলদের সাথে সে ব্যস্ত, বরং নেশাটা কাটাতেই তো তার এখানে আসা। তবে এখানে থাকা সব ফিমেল মডেলরাও ওর সিনিয়রদের সাথে ফ্লার্ট করা অন্যদের কাছে অস্বস্তিকর হলেও আদির মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। সে দিব্যি তার কাজ করে যাচ্ছে। রোশনি এতক্ষণ এদিকেই তাকিয়েছিল। এভাবে বসে থাকতেই ওর ভীষণ বোরিং লাগছে। এই মুহূর্তে পিয়াকে ভীষণ মিস করছে। মেয়েটার মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে। মুহূর্তে যে কোনো খারাপ পরিস্থিতিকেও মানুষকে হাসানোর অদ্ভুত এক ক্ষমতা আছে। তবে আদির মধ্যে এই পাওয়ারটা দেখতে পায় রোশনি। আদিও নিমিষে মন ভালো করে দিতে পারে, কিন্তু ছেলেটা মেয়েদের দেখলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই যেমন এখন পাওয়া যাচ্ছে না। রোশনি ফোন হাতে নিয়ে বাগানের এক কোনায় এসে দাঁড়ালো। পিয়ার নাম্বারে ডায়াল করলো। প্রথমবারে কল রিসিভ করলো পিয়া। ওপাশ থেকে কিছুটা ক্লান্ত গলায় হ্যালো বলে উঠল পিয়া। পিয়ার বিষণ্ণ গলা শুনে কপাল কুঁচকে গেল রোশনির। যে মেয়েটা সবসময় হাসি খুশিতে মেতে থাকে তার গলায় এমন বিষণ্ণতা মানায় না। রোশনি চট করে প্রশ্ন ছুড়ে দিল, প্রিয়া, ঠিক আছিস তুই? তোর গলায় এমন শোনাচ্ছে কেন? আঙ্কেল কেমন আছে? ওপাশ থেকে গোপনে দীর্ঘশ্বাস ফেলল পিয়া। পিয়া বোঝে না রোশনি কিভাবে তার মন খারাপটা বুঝে যায়। এমন বন্ধু পেতেও ভাগ্য লাগে। সেদিক দিয়ে পিয়া নিজেকে ভাগ্যবতী মনে করে। তবে মাহীন মেয়ে আদৌ ভাগ্যবতী হয় কিনা তা জানা নেই পিয়ার। তবে আল্লাহর কাছে পিয়া সবসময় শুকরিয়া আদায় করে, কারণ আল্লাহ তার মাকে কেড়ে নিয়ে রোশনির মতো বন্ধুকে তার জীবনে পাঠিয়েছে, যে বিনা বাক্যে বুঝে যায় তার মন খারাপ। আজকাল তো মানুষকে ধরে ধরেও যদি বলা হয় আজ আমার মন খারাপ, তবু সে বিশ্বাস করে না, নাটক ভেবে পাশ কেটে চলে যায়। পিয়া দ্রুত নিজেকে সামলে নিল। রোশনি থেকে অনেক কিছুই শিখেছে। তার মধ্যে একটা হলো কখনো কারোর সামনে কাঁদতে নেই। কান্নাটা শুধু এবং শুধুই নিজে, যেটা দেখার অধিকারও শুধু নিজে। অন্যকে নিজের চোখের পানি দেখে কোনো লাভ নেই, বরং যে দেখবে সে মজা নিবে। কি দরকার নিজের কষ্ট অন্যের কাছে প্রকাশ করে তাকে মজা দেওয়ার। পিয়া চোখ বুজে নিজেকে সামলে মৃদু হাসলো। বাপ রে, এত প্রশ্ন একসাথে! আমাকে বলার সুযোগটা তো দিবি নাকি? আমিও ঠিক আছি, আর বাবাও এখন মোটামুটি সুস্থ আছে। পিয়ার কথায় খুব একটা স্বস্তি পেল না রোশনি। রোশনির কেবলই মনে হতে লাগলো এই হাসি দিয়ে পিয়া কিছু লুকাতে চাইছে। তুই সত্যি ঠিক আছিস তো? বললাম তো রে বাবা, আমি ঠিক আছি। এখন তুই যদি এটা শুনে খুশি না হোস যে আমি ঠিক আছি, তাহলে বলবো আমি ঠিক নেই। এবার খুশি তো? কথাটা বলে মৃদু হাসলো পিয়া। সন্ধিহান গলায় প্রশ্ন ছুড়ল রোশনি, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না তুই ঠিক আছিস। কারণ তুই এটা বিশ্বাস করতে চাইছিস না, তাই। আচ্ছা, আমার কথা বাদ দে, ওখানে কেমন লাগছে? একদমই ভালো লাগছে না, বোর হচ্ছে ভীষণ, তোকে মিস করছি খুব। ওপাশ থেকে আস্তে করে বলে উঠল পিয়া, আমিও। কথাটা বলতেই চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পিয়ার বলা কথাটা বুঝতে না পেরে রোশনি বলে উঠল, কিছু বললি? না তো, কিছু বলি নাই। তুই কি কাঁদছিস পিয়া? বল না দোস্ত, কি হয়েছে? পিয়া নিজেকে সামলে নিল তাড়াতাড়ি। কাল একটু দেখা করতে পারবি রোশনি? বাড়িতে না, অন্য কোথাও, যেখানে অপ্রিয় কেউ থাকবে না, শুধু তুই আর আমি। আমার ভীষণ কান্না পাচ্ছে রে রোশনি, কিন্তু কাঁদতেই পারছি না। তোর সামনে কাঁদতে চাই আমি। তুই বলিস না কান্না শুধু নিজের, অন্য কাউকে দেখাতে নেই। আমি কারোর সামনে কাঁদতে পারছি না দোস্ত, তোর সামনে কাঁদতে চাই আমি। প্লিজ আমার সাথে দেখা কর। কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে উঠল পিয়া। পিয়াকে এমন করে কথা বলতে কখনো দেখেনি রোশনি। কি হয়েছে পিয়ার ভাবতেই কপাল কুঁচকে গেল রোশনি। পিয়া, শান্ত হ তুই। কি হয়েছে বল আমায়। সবটা না বললে কি করে সাহায্য করবো তোকে? প্লিজ কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। তুই কোথায় বল, আমি এক্ষুনি আসছি। কোথায় আছিস তুই? পিয়া
চোখ মুছে নিজেকে সামলে নিল। ধরে আসা গলা ঝেড়ে বলে উঠল, আমি মেমোরি ক্যাফেটেরিয়াতে আছি, তোর এখন আসতে হবে না, কাল সময় করে দেখা করিস। ক্যাফেটেরিয়া মানে? তুই ওখানে কি করছিস? আরাফের সাথে এসেছি। সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ল রোশনি। আরাফের সাথে মানে? এই আরাফের বিষয়টা আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না। হঠাৎ করে কোথা থেকে তোর এই কাজিন এসে হাজির হলো? এর আগে কখনো ওনার কথা বলেছি নাই তো? কিছুদিন ধরে দেখছি এই আরাফ ছেলেটা তোর পেছন পেছন সব জায়গায় এসে হাজির হচ্ছে। সাহিল ভাইয়ার এঙ্গেজমেন্টের দিন, এমনকি তার আগের দিনও তোর এই কাজিন এসে তোকে নিয়ে গেল। এখন ওর সাথে ক্যাফেতে এসছিস। ও তোর ঠিক কেমন কাজিন আমায় বলবি? 2 দিন আসতে না আসতেই ওর সাথে ক্যাফেতে চলে এলি। আর আন্টি, সব থেকে বড় কথা, আন্টি তোদের আসতে দিল। আমি বুঝে গেছি এই আরাফের মধ্যেই কোনো ঘাপলা আছে। ওর বিষয়টা প্লিজ আমাকে ক্লিয়ার করে বল। ফোনে না, কাল সামনাসামনি তোর সব প্রশ্নের উত্তর দেব। কাল না, তুই আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে চলে আসবি। রাতে আমার কাছে থাকবি আর আমার সব প্রশ্নের উত্তর দিবি। আন্টির সাথে আমি পরে কথা বলে নিব। ওকে, তাহলে রাতে দেখা হচ্ছে। এখন রাখি রে, আরাফ অপেক্ষা করছে। রোশনি ফোন কাটতেই চোখ বুজে লম্বা শ্বাস নিল পিয়া। ওয়াশরুমের আয়নায় চোখ রাখতে নিজেকে ভীষণ অসহায় দেখালো। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ মুছে পানি দিল পিয়া। টাওয়েলে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। কর্নারের একটা চেয়ারে গা এলিয়ে বসে আছে আরাফ। সামনে রাখা কফির মগ দুটো আগের মতোই অবহেলায় পড়ে আছে। লেমন কালারের শার্টে খুব একটা মন্দ দেখাচ্ছে না আরাফকে। গায়ের চাপার রংটার জন্যই হয়তো আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ওকে। পিয়ার মস্তিষ্ক বলছে এটাই তোর নিয়তি, একেই মানিয়ে চলতে হবে। যা হচ্ছে হতে দে, নিয়তি লেখা বদলানো যায় না। এই ছেলের সাথেই মানিয়ে নে। সব স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা থাকতে হবে এমন তো কোনো মানে নেই। কিছু কিছু সম্পর্ক তো মানিয়ে নেওয়ার মতোও হয়। আরাফের সাথে না হয় মানিয়ে নেওয়ার সম্পর্কে আটকে থাকবি। সবসময় নিজের কথা না ভেবে আপনজনদের কথাও তো ভাবতে হবে। কিন্তু মন বলছে মানিয়ে নেওয়াকে সম্পর্ক বলে না, বলে বোঝাপড়া। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে সেখানে সুখের দেখা মেলে না। বোঝাপড়ার সম্পর্কে সুখের দেখা পাওয়া যায় না। নিয়তিকে হয়তো পাল্টানো যায় না, তাই বলে সবকিছু নিয়তির উপর ছেড়ে দেওয়াটাও বোকামো। আর পিয়াকে তো এমন টিপিক্যালি মেয়েদের মতো ইমোশনাল হয়ে নিয়তির কাছে হার মেনে নেওয়া মানায় না। পিয়া চুপ করে চেয়ারে বসে পড়ল। শরীরে জড়ালো নীল রঙের শার্টে শরীরের রংটা আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। পনিটেল করা চুল, চোখে লেপটে যাওয়া কাজল, ঠোঁটের নুড লিপস্টিক এই মুহূর্তে বেশি আকর্ষণীয় দেখাচ্ছে পিয়াকে। আরাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিয়ার দিকে, কিন্তু পিয়ার সেদিকে খেয়াল নেই। সে এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে কিছু ভাবছে। কিছুক্ষণ দুজনাই চুপ থেকে মুখ খুলল আরাফ। তুমি ঠিক আছো? আরাফের হঠাৎ কথায় চমকে তাকালো পিয়া। নিজেকে সামলে নিয়ে মৃদু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এরপর দুজনে কফি শেষ করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। এদিকে পিয়ার সাথে কথা বলার পর থেকে শান্তি পাচ্ছে না রোশনি। বারবারই নানা রকম অদ্ভুত চিন্তায় সে মাথায় ভিড় করছে। পিয়ার সাথে কথা না বলা পর্যন্ত শান্তি নেই। রোশনি ফোনটা ব্যাগে ঢুকিয়ে ওখানে রাখা টেবিলের উপর রেখে দিল। এরপর আনমনে হাঁটতে লাগলো এদিক ওদিক। পিয়াকে এমন অন্যমনস্ক দেখে ভ্রু কুঁচকে তাকালো অধীর। অনেকক্ষণ ধরেই অধীর খেয়াল করছে রোশনি অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। অধীর বাঁকা চোখে ওকেই দেখে যাচ্ছিল এতক্ষণ। অধীর না চাওয়া সত্ত্বেও অবাধ্য চোখ ওর দিকেই তাকাতে চাইছে। অবাধ্য মন ওর কথাই ভাবতে চাইছে। অধীর সবসময় নিজের ইচ্ছে মতো চলে, নিজের বানানো নিয়মে চলে, কিন্তু এই মেয়ে তার সব নিয়ম ভেঙে চুরে তাকে এলোমেলো করে দেয়। এদিকে পিয়ার চিন্তায় রোশনি এতটাই মগ্ন হয়ে গেছে যে কখন পুলের একদম ধারে চলে এসেছে বুঝতেই পারেনি। আনমনে এক পা পেছাতেই সোজা গিয়ে পুলের পানিতে পড়ল। ঝপাত শব্দ শুনতেই সবার দৃষ্টি তখন পুলের দিকে। অধীর তখন ফোনে ইমেল চেক করছে। শব্দটা কানে যেতেই শব্দের উৎস ধরে তাকাতেই চোখ গেল পুলের পানিতে হাবুডুবু খাওয়া রোশনির দিকে। অধীর মনে মনে ভাবতে লাগলো, মেয়েটা কি সাঁতার জানে না? এভাবে হাবুডুবু খাচ্ছে কেন? আর পানিতে পড়লই বা কি করে? অধীর পুলের অনেকটা পাশেই ছিল। আদি দৌড়ে এসে অধীরকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে ভাইয়া দাঁড়িয়ে আছো কেন? বাঁচাও রোশনি দিকে, ডুবে যাচ্ছে তো। আদির কথাই হুঁশ এলো অধীরের। রোশনিকে যে বাঁচাতে হবে এই সামান্য কথাটাও যেন মাথায় আসছে না। অধীরকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে আদি অধীরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। আকস্মিক ঘটনায় ঘাবড়ে গেলেও নিজেকে সামলে রোশনির দিকে সাঁতরে এগিয়ে গেল অধীর। অধীরকে কাছাকাছি পেতেই দুহাতে অধীরকে আঁকড়ে ধরল রোশনি।
শক্ত করে গলা জড়িয়ে ধরল দু হাতে। অধীরও রোশনির কোমর জড়িয়ে উঁচু করে ধরে রাখলো। আদি ফটোগ্রাফারের হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে ওদের দুজনের ছবি তুলতে থাকলো। অধীরের শরীর মৃদু কাঁপছে। রোশনি তার এতটা কাছে ভাবতেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। অধীরের নিজেকে কেমন উন্মাদ উন্মাদ মনে হচ্ছে। অধীরের হাত আলগা হয়ে আসতে আরো শক্ত করে চেপে ধরল রোশনি। অধীরকে কাশতে কাশতে বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে দেবেন না, আমি পানি ভীষণ ভয় পাই, প্লিজ ধরে থাকুন। রোশনির কথা বলার সময় ওর হালকা মোটা ঠোঁট অধীরের গলায় স্পর্শ করে যাচ্ছিল।